এবার রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখা সিলগালা। শাহেদকে খুঁজছে র্যাব, 7 কর্মী 5 দিনের রিমান্ডে। স্বাস্থ্য খাতের লাগামহীন অনিয়মে সংসদে সমালোচনা, বাতিল হতে পারে পাপুলের এমপি পদ। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে। গেল 3 মাসের তুলনায় শেষ 30 দিনে শনাক্ত প্রায় দ্বিগুণ। বাতাসেও ছড়ায় ভাইরাস, ব্যাপীপীড়া ওষুধের সুফল মেলার দাবি। শ্রমিক ধরপাকড় নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেয় মালয়েশিয়ায় বিপাকে বাংলাদেশি যুবক। ইতালিতে বিমান থেকে নামতে পারছে না 135 বাংলাদেশি। চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শার্লিন এবং আমি ওয়াফিফ রহমান। বাংলাদেশে তৈরি গভীরতম সিঙ্ক, আরএফএল কিচেন সিঙ্ক। করোনা সংক্রমণ রোধে হাত জীবাণুমুক্ত রাখি। দর্শক, কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার আর অথবা হ্যান্ড রব ব্যবহার করি। চলে যাচ্ছি পুরো খবরে। অনিয়ম জালিয়াতির দায় উত্তরার পর এবার রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও সিলগালা করে দিয়েছে র্যাব। বিকেলে অভিযান শেষে এটি সিলগালা করা হয়। এর আগে দুপুরে পুলিশের এই এলিট বাহিনী জানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে খোঁজা হচ্ছে, তার দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই। আর সোমবারের অভিযানে গ্রেপ্তার 8 জনের 7 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার অভিযানের দিন রোগী থাকায় মানবিক দৃষ্টিতে সিলগালা করা হয়নি রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখা, কিন্তু র্যাবের তোড়জোড়ের খবরে পরের দিনই রোগীশূন্য হাসপাতালটি। বিকেলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম রিজেন্ট মিরপুর শাখায় গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেন, দেখেন হিসেবের খাতা। হাল অবস্থা দেখে বোঝার জো নেই এটি হাসপাতাল, তাও করোনা বিশেষায়িত। চলতি সংকটকে পুঁজি করেই দুর্নীতির আখড়ায় পরিণত হয় হাসপাতালটি। চ্যানেল 24 এর অনুসন্ধানে বেরিয়ে আসে টেস্ট না করেই করোনার ভুয়া রিপোর্ট দেওয়া, ফ্রি চিকিৎসা দেওয়ার চুক্তি করেও রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার নানা অনিয়ম। এমনকি ভবনের মালিক ভাড়া বাবদ এখনো পান প্রায় অর্ধ কোটি টাকা। জিডি লিগ্যাল নোটিশেও কাজ হয়নি। আমি ভাড়া দিয়েছিলাম অন্য লোকের, উনি আয়সা বিল্ডিংয়ে ঢুকে গেছে। পরে আমার উকিলে বললো যে ওনাকে আপনি এগ্রিমেন্ট করে দেন। তবে 50,000 কখনো মনে চাইছে দিছে, কখনো দেয় নাই। আবার ওই কিছু সময় চেক দিছে, চেকগুলো ডিজনার হয়েছে, সবগুলো চেকে ডিজনার। শুধু প্রতারণা নয়, সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ আইন, ভোক্তা অধিকার আইন, অর্থ পাচার আইনেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংক্রমণ আইন যেটা 2018 সাল আছে সেটা ভায়োলেশন হয়েছে। যে এই যে ফেক রিপোর্ট দিয়েছে, টেস্ট না করে এবং টাকা নিয়েছে, সেগুলি দণ্ডবিধি অনুযায়ী সে অপরাধ করেছে। আবার এই যে একজন সেবা প্রার্থীকে এই যে টাকার বিনিময়ে সেবা দেওয়ার কথা, সেই সেবাটা না দিয়ে ভুয়া রিপোর্ট দিয়েছে, এটা ভোক্তা অধিকার আইন 2009 সেই আইনেও কিন্তু অপরাধ করেছে। উত্তরায় র্যাবের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অনিয়ম দুর্নীতির দায়ে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে খুঁজছেন তারা। 3 মাসে সে আমাদের হিসাব মতো প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা সে এই অবৈধভাবে মানুষের কাছ থেকে অপকর্ম করে সে নিয়েছে। এবং এইটার উৎস কি, এই টাকাগুলো কোথায় গিয়েছে, এই জন্য কিন্তু আমরা আশা করছি যে মানি লন্ডারিংও একটা আমরা মামলায় যাব। এবং এটাও বলে রাখা ভালো, গত 3 মাসে কিন্তু সে তার যে কর্মীরা তাদেরকে কিন্তু কোনো টাকা সে বেতন দেয়নি, অনেকেই তার কাছে কিন্তু এখনও বেতন পায়। এদিকে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের 8 কর্মীর মধ্যে 7 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এই হসপিটালে 6,000 মানুষকে, নিরীহ মানুষকে বিভিন্নভাবে ভর্তি করে হয়রানি করে তাদের কাছ থেকে যেখানে বিনা পয়সা চিকিৎসা দেওয়ার কথা ছিল, সেখানে প্রত্যেক রোগীর কাছ থেকে 3,500 থেকে 4,000 করে টাকা নেওয়া হয়েছে। প্রায় 3 কোটি টাকা তারা আত্মসাৎ করে নিয়েছেন। যে সকল আসামিদেরকে ধরেছেন তাদেরকে সুনির্দিষ্ট ঘটনাস্থল থেকে ধরেন নাই, হ্যাঁ, এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে তাদেরকে ধৃত করেন নাই। বাকি একজন অপ্রাপ্তবয়স্ক হয়, তাকে কিশোর আদালতে তোলা হবে। সঞ্জিদা সুমি, চ্যানেল 24, ঢাকা। অনিয়ম দুর্নীতির দায়ে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বাড়ি সাতক্ষীরা শহরে। তার শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমার জীবনে আমি এই ছেলেকে কখনো আওয়ামী লীগের আমাদের কোনো মিটিং মিছিল কোনো জায়গায় আমি তাকে দেখিনি। সে যে অপকর্ম করছে তার আমরা চাই যে তার কঠিন থেকে কঠিন শাস্তি হোক। তো আমরা
এই সাতক্ষীরাবাসীর পক্ষে এই প্রতারক শাহেদকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। স্বাস্থ্যসেবার নামে এই প্রতারণা এটি যাতে আর বাংলাদেশের কেউ না করতে পারে এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রত্যাশা করি। সরকারি স্বাস্থ্য খাতের দুর্নীতির অনুসন্ধান করছে, প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এছাড়া কুয়েতে আটক সংসদ সদস্য পাপুলের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ মিললে তার সংসদ সদস্য পদ বাতিল হবে বলেও জানান প্রধানমন্ত্রী। করোনার মতো দুর্যোগেও থেমে নেই অসাধুদের তৎপরতা। পিপিই মাস্ক নিয়ে অনিয়মের পর এবার আলোচনায় পরীক্ষা না করেই ভুয়া সার্টিফিকেট দেওয়ার বিষয়টি। কিছুদিন আগেই এই ঘটনায় ধরা পড়ে জেকেজি হেলথ কেয়ারের কর্তা ব্যক্তিরা। এবার প্রমাণ মিলল রিজেন্ট হাসপাতালে। স্বাস্থ্য খাতের এসব অনিয়মের প্রসঙ্গ উঠে আসে সংসদের বাজেট অধিবেশনে। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিএনপির হারুনুর রশিদ অভিযোগ করেন, সরকারের প্রশ্রয়ে অনিয়ম দুর্নীতি বাড়ছে স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাতের যে বেহাল দশা, স্বাস্থ্য অধিদপ্তরের যে বেহাল দশা, এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের পথ, এটিকে উপযুক্ত ব্যক্তি এখানে দায়িত্ব দেন। রিজেন্ট হসপিটাল, সেইখানে আজকে করোনা চিকিৎসার ভুয়া প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। এইরকম ব্যক্তিদেরকে আমি মনে করি বাঁচিয়ে রাখা উচিত নয়, তাদেরকে ক্রসফায়ার করে দেওয়া উচিত। গোটা বাংলাদেশ আজকে করোনা বিস্তার লাভ ঘটছে এই সমস্ত অপকর্মগুলোর কারণে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনিয়ম রুখতে সরকার নিজে থেকেই উদ্যোগ নিয়েছে। অনুসন্ধানে কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে ছাড় দেওয়া হচ্ছে না। এটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেই কিন্তু এটা খুঁজে বের করেছি, এটা ব্যবস্থা নিয়েছে। র্যাব গেছে সেখান থেকে খুঁজে বের করে তারপরে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদে এদিন আলোচনায় আসে এমপি পাপুলের বিষয়টিও। একজন পাপলু এই সংসদ সদস্য হইতেছে এই কত কোটি টাকা খরচ করছে, এখন সে লিবিয়া এসে কুয়েতে ধরা পড়ে আছে জেলখানায়। দুঃখজনক আমাদের সংসদ সদস্যের জন্য। আজকে কিন্তু সমস্ত পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে সে আপনার কুয়েতের নাগরিক হিসেবে সেখানে গ্রেপ্তার হয়েছে। প্রধানমন্ত্রী জানান, কুয়েতে নাগরিকত্বের বিষয়টি প্রমাণ হলে বাতিল হবে পাপুলের সংসদ সদস্য পদ। ওই সিটটা আমরা জাতীয় পার্টিকে দিয়ে দিয়েছিলাম। জাতীয় পার্টির এখানে নমিনেশন পেয়েছিল, তো সে ইলেকশন করেনি, ওই লোক জিতে আসে এবং আবার তার ওয়াইফকেও তো সে যেভাবে হোক বানায়। কুয়েতের সে মানে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখব। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে। অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে করোনা পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের জন্য সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী নিবন্ধিত ও অনিবন্ধিত নির্বিশেষে সকল প্রবাসী কর্মীর পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা ৩ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। অভিবাসী শ্রমিকদের উপর করোনা ভাইরাসের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতৃবৃন্দের কাছে 3 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক শ্রম সংস্থার অনলাইন সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে যাতে কোনো অভিবাসী শ্রমিক চাকরি না হারান, সেই সাথে যদি তাদের ছাঁটাই করা হয় তবে আইন অনুযায়ী যেন সব সুবিধা শ্রমিকরা পান, সেই সাথে করোনা পরবর্তীতে চাকরি হারানো শ্রমিকদের যেন অগ্রাধিকার দেয়া হয়। এ সময় করোনার বিরুদ্ধে বিশ্ব নেতৃত্বকে এক হয়ে কাজ করতে হবে বলেও জানান শেখ হাসিনা। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয় সেটাই দাঁতের সেন্সিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের শিরশিরে অনুভূতি থেকে আরাম দেয়। করোনা আক্রান্তের 4 মাস পর পার করল দেশ। প্রথম 3 মাসে সব মিলিয়ে যত শনাক্ত এবং মৃত্যু হয়েছে 4র্থ মাসে মিলেছে তার চেয়ে কয়েক গুণ বেশি। শনাক্ত বাড়লেও কমে গেছে নমুনার সংগ্রহ ও পরীক্ষা। গত 1 সপ্তাহে গড়ে পরীক্ষা কমেছে 2000-এরও বেশি। দেখতে দেখতে 4 মাস কেটে গেল দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর। সময় যতই গড়িয়েছে বেড়েছে পরীক্ষা, বেড়েছে শনাক্ত। বেশিরভাগ দেশে 3য় মাসে সংক্রমণের হার নিম্নমুখী হলেও বাংলাদেশের চিত্র ভিন্ন। কোনো লক্ষণই নেই সংক্রমণ কমার, বরং বাড়ছে। শনাক্তের বিবেচনায় বিশ্বে এখন বাংলাদেশের অবস্থান 17তম। গত 24 ঘন্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে 46 জনের। শনাক্ত হয়েছেন 3489 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 1,72,134 জন। আর সুস্থ হয়েছেন 2736 জন। মোট সুস্থ 80,834 জন।
সারা দেশে সাধারণ বেডে ভর্তিকৃত রোগীর সংখ্যা 4176 জন, আইসিইউ বেডে সারা দেশে ভর্তির সংখ্যা 194 জন এবং সারা দেশে 24 ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা 445 জন। সারা দেশে 24 ঘন্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা 639 জন। গত 4 মাসের চিত্রে দেখা যায় প্রথম 3 মাসে নমুনা পরীক্ষা হয়েছে 4,10,931টি, আর পরের 1 মাসে এই সংখ্যা ছাড়িয়েছে 4,78,000-এরও বেশি। প্রথম 3 মাসে শনাক্তের সংখ্যা ছিল 68,504 জন, আর সর্বশেষ 1 মাসে সংখ্যাটা 1,03,630 জন, অর্থাৎ 60% শনাক্ত হয়েছেন শেষ 1 মাসে। প্রথম 3 মাসে যেখানে মৃত্যু ছিল 930 জনের, সেখানে শেষ মাসে তা দাঁড়িয়েছে 1,267 জন। অবশ্য আছে সুখবরও, শনাক্তের সাথে বেড়েছে সুস্থতার সংখ্যাও। করোনা পরীক্ষার শুরুর অবস্থান থেকে সম্প্রতি সরে এসেছে সরকার। ধার্য করা হয়েছে ফি, কিছুটা কমেছে পরীক্ষার সংখ্যাও। জুনের শেষ 7 দিনের চেয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে প্রতিদিন গড়ে 2000-এরও বেশি নমুনা কম পরীক্ষা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনের মতে সামগ্রিক পরিস্থিতি ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। ইঙ্গিত দিচ্ছে এখনো আমাদের সংখ্যা বাড়ার দিকে, গ্রাফ বর্ধমান, নিচের দিকে না, ডিক্লাইন হওয়ার জায়গায় আমরা আসি না। সুতরাং আমি জানি না যে আমার হাই পিকটা কোথায়। এই এন্ডটা না জানা পর্যন্ত আসলে আমাদের কোনো কমেন্ট করা উচিত না কারোরই। সাদ্দিন শফিক, চ্যানেল 24, ঢাকা। বাতাসে করোনা ছড়ানোর প্রমাণ মিলেছে, অবশেষে স্বীকার করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে 32টি দেশের 239 জন বিজ্ঞানী এই দাবি করেছিলেন। এর ফলে করোনা থেকে সুরক্ষায় নিজেদের গাইডলাইন পরিবর্তন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে চীনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে সংস্থাটি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের 6 জুলাই থেকে কার্যকর হবে এটি। করোনা চিকিৎসায় ফ্যাভিপিরা ওষুধ কার্যকর, এমন দাবি করেছে দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিকন ফার্মা। তারা বলছে অর্ধশত আক্রান্তের উপর 2 মাস ধরে পরীক্ষা নিরীক্ষায় সুস্থ হয়েছেন 96% রোগী। তবে কার্যকারিতা পুরোপুরি নিশ্চিত হতে আরও বড় পরিসরে পরীক্ষা চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-19 চিকিৎসায় এখনো আবিষ্কৃত হয়নি নির্দিষ্ট কোনো ওষুধ। তবে বিশ্বব্যাপী চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। চূড়ান্ত না হলেও আশা জাগিয়েছে বেশ কিছু ওষুধ। কোভিড-19 ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষায় পিছিয়ে নেই বাংলাদেশও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন বলছেন, দেশে এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে যত ওষুধ ব্যবহার হয়েছে তার মধ্যে বিকনের ফেভিপিরাই পূরণ করেছে ট্রায়ালের সব শর্ত। এখানে যে রেজাল্টটি পাওয়া গেছে, রেজাল্টটি অবশ্যই আমাদের যারা ক্লিনিশিয়ান আছেন এবং ব্যবহার করবেন তারা বিচার বিশ্লেষণ করে, রোগীর অবস্থা বিচার বিশ্লেষণ করে এটা ব্যবহার করতে পারবেন বলে আমার কাছে মনে হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন এটিই চূড়ান্ত নয়, দরকার আরও বড় পরিসরে ট্রায়াল বা গবেষণা। 50 জনে কিন্তু বেশি রোগী নাই, মাত্র 5 জন দিয়ে আসলে কোনো কনক্লুশনও আসা যাবে না। আরও কয়েকশো হাজার যদি আপনি না করেন এবং শুধুমাত্র কয়েকটা সেন্টারে, এইটা দিয়ে কিন্তু একদম কনক্লুশন আসা কিন্তু খুব ডিফিকাল্ট। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হাসপাতালে প্রয়োগ করে আমরা পুরো বাংলাদেশে এটা কেমন কার্যকরী আমরা আরো বৈজ্ঞানিকভাবে আরো ভালোভাবে দেখতে চাই। প্রতিটি ফেভিপিরা ট্যাবলেটের দাম 400 টাকা। একজন রোগীর জন্য প্রয়োজন পড়বে 52 থেকে 70টি। তার মানে রোগী প্রতি খরচ হবে 20 থেকে 28,000 টাকা। এ নিয়ে প্রশ্ন তুললে বিকন কর্তৃপক্ষ জানান, আমদানিতে কাঁচামালের ভ্যাট কমালে দাম আরো কমানো সম্ভব। আমরা এই ভ্যাট অব্যাহতি দিলে আমাদের এই ওষুধের দাম কমানোর ক্ষেত্রে আমাদের ইতিবাচক মানসিকতা রয়েছে এবং আমরা সেটি করতে রাজি রয়েছি। 4টি হাসপাতালে মোট 50 জন রোগীর উপর এই ওষুধ প্রয়োগ করা হয়। জেনারেল আজিজ সে আমার জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। সময় হলো একটা বিরতির। আবারও আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। বহুল আলোচিত মাস্ক কেলেঙ্কারির অভিযোগে শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের জেরার মুখে পড়লেন জেএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তমা কনস্ট্রাকশনের প্রধান সমন্বয়কারীকেও। সংস্থাটির সচিব বলছেন, কোনোভাবেই ছাড় পাবেন না অনিয়মে জড়িতরা। একই সাথে রিজেন্ট হাসপাতালের অনিয়ম খতিয়ে দেখার কথাও জানান তিনি।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর অভিযোগ ওঠে নিম্নমানের সুরক্ষা সামগ্রী সরবরাহের পেছনে কতিপয় ঠিকাদার আর স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। ওই ঘটনা অনুসন্ধানে আলোচিত জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করে দুদক। প্রায় 6 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় এড়িয়ে যান সাংবাদিকদের প্রশ্ন। ভাই আর কোনো কথা নাই, আমি অলরেডি ওখানে দিয়েছি, আপনার দুদককে জিজ্ঞেস করুন। একই দিন জিজ্ঞাসাবাদ করা হয় আরেক ঠিকাদার প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের প্রধান সমন্বয়কারী মতিউর রহমানকে। তার দাবি এয়ারপোর্ট থেকে সিএমএসডিতে এক চালানে 1,08,000 মাস্ক দেয়া হয়, সেখানে 60 পিস মাস্ক কম ছিল। একটা বক্সে 20টা থাকে। আমরা আমাদের গাড়িটা সরাসরি এয়ারপোর্ট থেকে সিএমএসডিতে আসছিল, মানে শুল্কায়ন শেষে সিএমএসডিতে আসছিল, ওখানে গণনা করা কারো পক্ষে সম্ভব হয় না। আমরা মাস্কটা পিস হিসাবে বুঝাই দেই, যেহেতু আমাদের চালান শেষ হয় নাই, সরবরাহ শেষ হয় না, এখনও চলমান আছে। আমরা 3 লক্ষর জন্য চুক্তিবদ্ধ, আমরা 3 লক্ষ সরবরাহ শেষ করে তারপরে বিল দাখিল করব। পরে দুদক সচিব বলেন, দায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা এটি গ্রহণ করেছেন নিম্নমানের সামগ্রী, তারাও হয়তো আইনের আওতায় আসবেন এবং তাদের সাথে যারা সরবরাহকারী তারাও আইনের আওতায় আসবেন। এদিন আরেকটি ঠিকাদার প্রতিষ্ঠান এলান কর্পোরেশনের এমডিকেও জিজ্ঞাসাবাদের কথা ছিল, তবে করোনায় আক্রান্ত হওয়ায় তিনি দুদকের তলবে হাজির হননি। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। আল জাজিরায় সাক্ষাৎকার দিয়ে মালয়েশিয়ায় পালিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জের ছেলে রায়হান কবির। সম্প্রতি চ্যানেলটির একটি তথ্যচিত্র প্রচারিত হবার পর করোনাকালে দেশটির অভিবাসীদের রক্ষার উদ্যোগ নিয়ে প্রশ্ন ওঠে, আর তারপর থেকেই রায়হানকে খুঁজছে দেশটির সরকার। তার চিন্তায় এখন অস্থির স্বজনরা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। 101 East লকড আপ ইন মালয়েশিয়া লকডাউন শিরোনামে আল জাজিরায় 3 জুলাই প্রচারিত হয় 25 মিনিটের তথ্যচিত্র, যেখানে উঠে আসে করোনাকালে দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসী শ্রমিকদের আটক ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি। তবে সেই তথ্যচিত্রে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের তরুণ নারায়ণগঞ্জের ছেলে মোহাম্মদ রায়হান কবির। আল জাজিরার প্রযোজক ড্রু অ্যামব্রোজের প্রশ্নের জবাবে রায়হান তুলে ধরেন প্রবাসীদের দুরবস্থার চিত্র, সেটি তার জীবনের কাল হলো। এই ডকুমেন্টারিকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে চ্যানেলটিকে ক্ষমা চাইতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। মালয়েশিয়ার সরকার, ইমিগ্রেশন বিভাগ আর আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে ফিরছে রায়হানকে। পত্রিকাও প্রকাশ হয় তার ছবি। রায়হানের যে কথাগুলা এই করোনা মহামারীতে যেই এই ধরপাকড় গুলা করতেছে মালয়েশিয়ার সরকার, সেইগুলা তুলে ধরছে। রায়হান যে কথাগুলো তুলে ধরছে এগুলো সব বাঙালির মনের কথা তুলে ধরছে। এমনকি রায়হান বৈধভাবে যে মালয়েশিয়ার প্রতিষ্ঠানে কাজ করত, তারাও নিয়োগের বিষয়টি অস্বীকার করেছে। রায়হানের এমন দুরবস্থার খবরে উদ্বিগ্ন পরিবার পরিজন। ও কি বলছে, এটা কি অন্যায় বলছে কিনা জানি না। এখন তো যা দেখতেছি এগুলো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, আমার সাথে কোনো যোগাযোগ নাই। আমি সরকারের কাছে আহ্বান জানাই, আমার ছেলে নিরপরাধ নির্দোষ, আমার ছেলে যেটা আমার দেশে আনার ব্যবস্থা করে। বাংলাদেশ হাই কমিশনের কাছেও আমার অনুরোধ থাকবে, আমাদের রায়হানের পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে, আমরা রায়হানকে যেন সুস্থভাবে আমরা ফিরে পাই। মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না। রায়হান কবির সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করে নাই, বাট এমনি তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। এইভাবে যে এরকম ঘটনা আমরা দেখেছি কিনা, যেখানে আমাদের কমেন্ট দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট সেখানে কমেন্ট দিয়েছে, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট না সেখানে কমেন্ট দিইনি। করোনাকালে একদিকে যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী শ্রমিকরা দেশে ফিরতে বাধ্য হচ্ছেন, ঠিক সে সময় রায়হানকে কেন্দ্র করে নতুন মোড় নিতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 125 বাংলাদেশি কিনে ইতালির রোম থেকে ফেরত আসছে কাতার এয়ারওয়েজের QR-132 বিমানটি। স্থানীয় সময় দুপুর 1টায় 200 যাত্রী নিয়ে বিমানটি কাতার থেকে রোমের একটি বিমানবন্দরে পৌঁছায়, যার মধ্যে 125 জনই ছিল বাংলাদেশি। যাত্রীদের বিমান থেকে নামতে দেওয়া হয়নি। পরে 5:30টার বিমানটি ইতালি ছাড়ে। বিমানটি আগামীকাল রোম থেকে দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে বলে জানা যায়। গতকাল বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট 1 সপ্তাহের জন্য বাতিলের ঘোষণা দিয়েছিল দেশটির স্বাস্থ্যমন্ত্রী। এর আগে গত সোমবার বাংলাদেশ থেকে রোমের একটি ফ্লাইটে 276 যাত্রীর মধ্যে প্রায় 20 যাত্রী করোনা পজিটিভ হওয়ার জেরে নেওয়া হয়েছিল এমন সিদ্ধান্ত।
রাত 10টার খবরে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরে আসছি একটু পর। আবার আমন্ত্রণ রাত 10টার খবরে। জানাবো আরো কিছু খবর। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তে নিজেদের ভবিষ্যৎ নিয়ে হতাশ স্থানীয় শ্রমিকরা। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে প্রাপ্য টাকাটা ভেঙে ভেঙে নয়, একবারে চান অনেকেই, বুঝে পেতে চান পুরনো বকেয়াও। তবে পাটকল কর্পোরেশন জানিয়েছে এ সপ্তাহেই দেয়া হবে 1 মাসের বকেয়া বেতন, বাকিটা পরে। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। দীর্ঘদিনের কর্মস্থল বন্ধ, তারপরও চোখ আটকে তালাবদ্ধ পাটকলের যন্ত্রপাতিতে। যেন স্মৃতিমাখা কলকবজা থেকে অনিশ্চিত ভবিষ্যৎ যাত্রার শক্তি খোঁজার চেষ্টা। এই টাকা পয়সা দিয়ে কোনটা ম্যানেজ করবো? থাকা ম্যানেজ করবো, না খাওয়া ম্যানেজ করবো, না বাচ্চাদের লেখাপড়া ম্যানেজ করবো? ব্যবসা বাণিজ্য হোক, একটা মুরগির খামার হোক, গরুর খামার হোক, অথবা অন্য কিছু হইলো, একসাথে টাকাটা ফেলে একটা মূলধন হিসেবে একটা কাজ করতে পারবো। 25টি রাষ্ট্রায়ত্ত পাটকলে স্থায়ী শ্রমিক 26,379 জন, যারা পাটকলের জমিতেই ঘর তুলে থাকলেও এখন কোথায় কিভাবে ঘর বাঁধবেন, সন্তানদের লেখাপড়াই বা চলবে কি করে, ভর করেছে রাজ্যের দুশ্চিন্তা। বকেয়া পাওনা নিয়েও দুর্ভাবনা কম নয়। যে আমার গুলি ভ্যাংসের মধ্যে বিদায় করব, কিন্তু গুলি ভ্যাংসের মধ্যে আমরা খুশি করতেছে, কিন্তু আসলে আমরা যে ফান্ড তৈরি করছি, আমাদের যে ফি আপ জমা আছে, আমরা যে কাজকর্ম করছি, এটার পয়সা আমরা বদ্ধক হিসাব পাবো কিনা। আদমজি সিস্টেমে আমাদের পয়সার জন্য 2 থেকে দিয়ে দেয়। আমরা গরিব মানুষ, আমাদের পয়সাটা এককালীন দিলে আমরা ছেলে মেয়ে নিয়ে আমরা ভবিষ্যতে আমরা কিছু করে খাইতে পারবো। তো এখন কর্মের সময় আমার 2টা বাচ্চা আছে খুব ছোট, এদের জন্য আমি কি রেখে যাবো বা এদের জন্য আমি কি করতে পারি, এদেরকে কিভাবে লেখাপড়া শিখাবো, কারণ আমার তো কর্মসংস্থানে নাই। প্রাপ্য মজুরি দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবি শ্রমিক নেতাদের। কিভাবে আমাদেরকে বিদায় করে দিবে, আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয়। আমাদের পয়সাটা যে দিবে সেটা কিভাবে দিবে, কোন হিসাবে দিবে, সেটাও আমরা আজকে পর্যন্ত জানি না। বিজিএমসি বলছে শিগগিরই মিলবে 1 মাসের বকেয়া, বাকিটা পরে, আর বাধ্যতামূলক অবসরের টাকা দেওয়া হবে সেপ্টেম্বরে। আমরা প্রথম অপশন নিয়েছি যে আমরা বন্ধ করে দিয়েছি, আগামী 2 মাস তাদের বেতন দেবো। তো এর মধ্যে আমরা হিসাব নিকাশটা করতেছি, যত দ্রুত পারা যায়। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে আমার কাছে তথ্যপত্র চেয়ে বসছে ভেরিফাই করার জন্য, যত দ্রুত করা যায়। অর্থ মন্ত্রণালয় তো রেডি টাকা দেওয়ার জন্য। অনেক দিনের না পাওয়া কষ্টের মধ্যে নতুন করে যোগ হয়েছে ভবিষ্যতের জন্য হাহাকার। শেষ পর্যন্ত ঠিকঠাক মতো পাওনা হিস্সাটা বুঝে পেতে চান এই শ্রমিকরা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। এবার যে পেয়েছিস পাথাল না ছাড়ার গল্প। কঠোর পরিশ্রমী যে সাফল্য এনে দিতে পারে তার উদাহরণ লালমনিরহাটের আব্দুল মজিদ। তিনি অনেকটা শূন্য থেকে শুরু করে এখন একজন সফল নার্সারি ব্যবসায়ী। শুধু নিজেই সফল হননি, কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন অনেকের। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী গ্রামের আব্দুল মজিদ। অভাবের সংসারে খুব বেশি লেখাপড়া করা হয়নি, তবে ইচ্ছে শক্তি ছিল প্রবল। নিজে কিছু করার নেশায় 2000 সালে মাত্র 1500 টাকায় শুরু করেন নার্সারি। তার নার্সারিতে রয়েছে ফুল, ফল ও ঔষধি গাছের চারা। 2 দশকে 1 থেকে নার্সারির সংখ্যা বেড়ে এখন 5। কঠোর পরিশ্রম আর সততা তাকে এনে দিয়েছে সফলতা। এই হাঁটি হাঁটি পা করে আজকে বিশাল তার যে নার্সারির যে আয়োজন, এটা কিন্তু আমাদের এই এলাকার প্রতিবেশী হিসেবে আমাদের এটা গর্ব, অহংকার। দীর্ঘদিন থেকেই কাজ করতেছি, আমাদের মালিকের কাজ নিয়ে আমরা কাজ করতেছি, দিনে আমাদের 250 টাকা পাই। নার্সারির ব্যবসা করে মজিদ নিজেই শুধু স্বাবলম্বী হননি, কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন 160 জনের। এমনকি করোনাকালীন সময়েও কাউকেই চাকরিচ্যুত করেনি। 1500 থেকে ক্যাশ আস্তে আস্তে আগে গেতে গেতে প্রায় 10 লক্ষের ঊর্ধ্বে গেছি আর কি। কয়েকটা নার্সারি দিছি, সেখানে প্রায় 100-র ঊর্ধ্বে লেবার খাটাই, কামলা। কিন্তু এখন এই করোনা ভাইরাসের কারণে বেচা বিক্রি আমার একেবারেই বন্ধ। তারপরে আমরা হাল ছাড়ি নাই, আমরা ধরিয়ে আছি। এই ভরসায় আছে যে একদিন না হলে একদিন সুফল ফিরে আসবে, এই ভরসায় আমাদেরকে এখানে কাজ করাচ্ছে এবং নার্সারি ধরে আছে। মজিদের বাগান থেকে প্রতিদিন বিক্রি হয় প্রায় 200 গাছ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সময় হলো আরেকটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন।
বিরতির পর আরেকবার আমন্ত্রণ রাত 10টার খবর। আপনারা দেখছেন চ্যানেল 24। সিরিয়ার সাংবাদিক রাশিদুন নবী বাবু মারা গেছেন। বুধবার রাত 9টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কিছুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 2019 সালের এপ্রিলে তার অগ্ন্যাশয়ে ক্যান্সার ধরা পড়ে। তিনি আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, ইনকিলাব, দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, দৈনিক বাংলার বাণী, এনটিভি, চ্যানেল 1 সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। খেলার খবর, এসিসির বৈঠক ছাড়াই এশিয়া কাপ স্থগিতের ঘোষণা সৌরভ গাঙ্গুলির। মূলত আইপিএল এর সাথে সাংঘর্ষিক সূচির কারণে ভারতীয় গণমাধ্যমে এমন মন্তব্য করেছেন বিসিসিআই সভাপতি। অবশ্য আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আর বিসিবি মুখপাত্র জালাল ইউনুস জানিয়েছেন, এশিয়া কাপ হওয়া না হওয়া ইস্যুতে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানে না বোর্ড। ক্রিকেট নাকি অর্থ, এশিয়া কাপ নাকি আইপিএল, তুলনাটা হতে পারে বিসিসিআই এর সাথে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও। এক ভারতীয় ক্রিকেট বোর্ডের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরের ভবিষ্যৎ। এশিয়া কাপ হওয়া না হওয়া অনেক পুরনো আলোচনা, তবে জন্মদিনে ভারতীয় পত্রিকা আনন্দ বাজারে দেয়া সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি যেন সেই আলোচনায় বসালেন ফুল স্টপ। সৌরভের বক্তব্যই ভারতীয় বোর্ডের অবস্থান, আর তাই আয়োজক পাকিস্তানের এশিয়া কাপ বাতিলের কথা যখন বলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তখন আসরের ভবিষ্যৎ শঙ্কায় পড়ে শতভাগ। তবে সৌরভের বক্তব্যের পর নিজেদের অবস্থান জানায়নি পিসিবি। এশিয়া কাপ দিয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবস্থা দৃষ্টি অনেকটা দ্বিধান্বিত। বিসিবির মুখপাত্র জালাল ইউনুস জানাচ্ছেন, এশিয়া কাপ বাতিল হয়ে গেলেও সেই সিদ্ধান্ত আসবে এসিসির সভা থেকে। সবশেষ সভায় এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বিসিবি সভাপতি, যিনি এসিসিরও শীর্ষ দায়িত্বে, সেই নাজমুল হাসান চিকিৎসা নিতে অবস্থান করছেন লন্ডনে। এই সিদ্ধান্তটা তো আমরা যতটুকু জানি যে মিটিং থেকে আসা উচিত, তো আমার মনে হয় না এই ধরনের মিটিং হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট উনি এখন লন্ডনে অবস্থান করছেন এবং ওনার আজকে সার্জারি আছে, তো হয়তো মিটিং থাকলে তো উনি হয়তো প্রিজাইড করতেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই সৌরভ গাঙ্গুলি জানাচ্ছেন আসর বাতিলের কথা। কেন? উত্তর ভারতীয় গণমাধ্যমে দেয়া সৌরভের বক্তব্যে পরিষ্কার। সেপ্টেম্বরে উইন্ডোতে বিসিসিআই আয়োজন করতে চায় আইপিএল, প্রয়োজনে দেশের বাইরে। ভারতীয় বোর্ডের 4,000 কোটি টাকার সমীকরণ মেলানো এশিয়া কাপের ভাগ্য অনিশ্চিত করেছে। ধরে নেওয়া যায় এশিয়া কাপ নিয়ে সৌরভের দাদাগিরি শেষ কথা। আসর যে হচ্ছে না তা শুধু এখন আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা। রিয়াসাদ আজিম, চ্যানেল 24। ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে গণপরিবহন এড়িয়ে চলুন। ব্যবহার করুন দুরন্ত বাইসাইকেল, যা আপনার দেহের ইমিউন সিস্টেম ডেভেলপ করতেও সাহায্য করে। দুরন্ত বাইসাইকেল। এই ছিল চ্যানেল 24 এর রাত 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।